বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ফকির মোহাম্মদ আবুল কালাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, বাউল বদ্র আলম সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এসএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছো তাদের জন্য ফিনান্স, ব্যাংকিং এবং বিমা এই বইয়ের ফিনান্স, ব্যাংকিং এবং বিমা এর দ্বিতীয় পত্র, অর্থাৎ দ্বিতীয় পত্রে আমরা শুরু করব এখন। দ্বিতীয় পত্রে আমরা জানি ব্যাংকিং এবং বিমা নিয়ে আলোচনা করা হয়। আজকে যেহেতু প্রথম ক্লাস ব্যাংকিং এবং বিমার দ্বিতীয় পত্রের, ফিনান্স এবং ব্যাংকিংয়ের দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস, তাহলে প্রথম ক্লাস হিসাবে পুরো বইয়ে কী ধরনের টপিক আছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। আমরা ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বর্ষে দেখেছি ফিনান্সের মধ্যে অঙ্ক ছিল, কিন্তু ব্যাংকিং এবং বিমা টোটালটাই হচ্ছে থিওরিটিক্যাল, অর্থাৎ অঙ্ক নেই। আমরা এখানে থিওরিটিক্যাল পড়াশোনা করব। আজকে আমরা এখানে দেখব যে এই অধ্যায়ের মধ্যে কি কি বিষয় আছে। আজকের আলোচ্য বিষয় হবে ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের অধ্যায়ভিত্তিক পরিচিতি এবং মানবন্টন, অর্থাৎ ফিনান্স এবং ব্যাংকিং বইয়ে কি কি অধ্যায় রয়েছে সেগুলি আমরা এক নজরে দেখে নিব প্রথম, এবং এটার মানবন্টন কেমন সেটাও আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। ক বিভাগ যেটা, সেটা হলো ব্যাংকিং। ক বিভাগে ব্যাংকিংয়ের 9টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা অর্থাৎ ব্যাংক বলতে কি বুঝি, ব্যাংকের শুরু কীভাবে, উৎপত্তি কেমন, ইতিহাস কেমন। যখন আমরা এটা বিস্তারিত পড়তে যাব তখন এই সম্পর্কে আমরা জানতে পারবো। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মানে হচ্ছে যে কোনো একটা রাষ্ট্রের যত ব্যাংক আছে সকল ব্যাংকের নিয়ন্ত্রণকারী ব্যাংক, এটাকে আমরা এক কথায় কেন্দ্রীয় ব্যাংক বলতে পারি। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের অনুশাসনে অন্যান্য যত ব্যাংক আছে, বাণিজ্যিক কিংবা বাণিজ্যিক ব্যাংক ছাড়া বিশেষায়িত ব্যাংক, যত ব্যাংক আছে সকল ব্যাংকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক মানে হচ্ছে যারা ব্যাংকিং ব্যবসা করে থাকে, এটাকে আমরা বাণিজ্যিক ব্যাংক বলি। বাণিজ্যিক ব্যাংক রয়েছে তৃতীয় অধ্যায়ে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে রয়েছে ব্যাংক হিসাব, অর্থাৎ ব্যাংক কী ধরনের হিসাব রাখে, চতুর্থ অধ্যায়ে সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। সেটা আমরা যখন পড়ব তখন বিস্তারিতভাবে আমরা দেখব। পঞ্চম অধ্যায়ে রয়েছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল। হস্তান্তরযোগ্য ঋণের দলিলটা কী, অর্থাৎ কোনো ডকুমেন্টস বা কোনো বিলের মাধ্যমে কিংবা কোনো ডকুমেন্টসের মাধ্যমে যে ঋণ গ্রহণ করা হয়, ঋণ দেওয়া হয়, সেগুলিকে আমরা সাধারণত হস্তান্তরযোগ্য দলিল বলে থাকি। আমরা যখন পড়ব তখন দেখব। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে চেক, বিনিময় বিল, অঙ্গীকারপত্র। চেকটা কি? চেকে আমরা সাধারণত জানি চেকের মাধ্যমে কি করি, আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করি। বিনিময় বিল, বিলের জন্য যে বিনিময়ের মাধ্যমে যে বিলটা দেওয়া হয় সেগুলি আমরা বিস্তারিত পরে পড়ব। সপ্তম অধ্যায়ে রয়েছে ব্যাংক তহবিলের উৎস এবং ব্যবহার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ব্যাংক তহবিলের উৎস এবং ব্যবহার, কোন জায়গা থেকে ব্যাংক তহবিল সংগ্রহ করে এবং সেগুলি কোন জায়গায় ব্যবহার করা হয়। অর্থাৎ ব্যাংক তো টাকা সংগ্রহ করে, অর্থাৎ আমানত গ্রহণ করে এবং সেগুলি আবার বিনিয়োগ করে। অর্থাৎ ব্যাংক একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। তারা কোন কোন উৎস হতে তহবিল সংগ্রহ করে এবং কোন কোন উৎসে বা কোন কোন জায়গায় সেগুলি ব্যবহার করে, এই সম্পর্কে সপ্তম অধ্যায়ে বিস্তারিত বলা আছে। অষ্টম অধ্যায়ে বলা আছে বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক বিনিময় এবং বৈদেশিক মুদ্রা। বৈদেশিক বিনিময় এবং বৈদেশিক মুদ্রা, অর্থাৎ আমরা তো একক রাষ্ট্র হিসাবে চলতে পারি না, আমাদেরকে অবশ্যই কী করতে হয়, বৈদেশিক রাষ্ট্রের সাথে বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক বিভিন্ন লেনদেন, বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। সেইগুলি যাতে আমরা সুচারুরূপে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সেই জন্য কী করতে হয়, বৈদেশিক বিনিময়টা কীরকম, এক দেশের সাথে অন্য দেশের বিনিময় কেমন হবে সেগুলি, এবং বৈদেশিক মুদ্রা। বৈদেশিক মুদ্রা টাকা, আমাদের মুদ্রার নাম হচ্ছে টাকা। এই টাকা কিন্তু যদি আমি কোনো বাইরের দেশে যাই তাহলে এই টাকা দিয়ে আমি কি করতে পারবো না, লেনদেন করতে পারবো না। এই টাকার সাহায্যে আমি কোনো পণ্য ক্রয় করতে পারবো না। তাহলে এই জন্য আমাকে কী করতে হবে,
আন্তর্জাতিক যে মুদ্রা রয়েছে, যেটা সকল দেশে, সকল বিশ্বে, সকল রাষ্ট্রে স্বীকৃত আন্তর্জাতিকভাবে, সেই মুদ্রাটা আমরা কি করি, বিদেশে যাওয়ার সময় সংগ্রহ করে নিই। এই জন্য কী হচ্ছে, বৈদেশিক মুদ্রা, কোন দেশের কোন মুদ্রা, এক মুদ্রার সাথে অন্য মুদ্রার কীরকম সম্পর্ক, কীরকম রেট, সেগুলি নিয়ে এখানে বিস্তারিত আলোচনা আছে। এই বিভাগের অর্থাৎ ক বিভাগের ব্যাংকিং সেক্টরের সর্বশেষ অধ্যায় হচ্ছে ইলেকট্রনিক এবং আধুনিক ব্যাংকিং। তোমরা যারা একটু খেয়াল করে দেখবে, ইলেকট্রনিক এবং আধুনিক ব্যাংকিং মানে হচ্ছে অর্থাৎ অনলাইন ব্যাংকিং, আমরা এটাকে অন্যভাবে বলতে পারি অনলাইন ব্যাংকিং। অনলাইনের মাধ্যমে যদি আমরা অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে আমরা কি করি, আজকে এক জায়গায় বসে সারা বিশ্বের খোঁজখবর নিতে পারি। ঠিক একইভাবে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের সাথে অনলাইন ট্রানজাকশান কিংবা ইন্টারব্যাংক, এক ব্যাংক একই ব্যাংকের অনেকগুলি ব্রাঞ্চের সাথে কি করে, একই সাথে একই রকমের ট্রানজাকশান, কীরকমের লেনদেন হয়, সেগুলি খুব দ্রুতই ওই ইন্টারনেটের মাধ্যমে আমরা সেগুলি করতে পারি আধুনিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে। অন্যান্য ব্যাংকিং আছে, গ্রিন ব্যাংকিং আছে, সেগুলি আধুনিক ব্যাংকিংয়ের মধ্যে পড়ে। এগুলি পরে আরও বিস্তারিত আমরা আলোচনা করব। এই যে আমরা ইলেকট্রনিক ব্যাংকিং বা আধুনিক ব্যাংকিং, এখন দেখি আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করি, আমরা ডেবিট কার্ড ব্যবহার করি, মাস্টার কার্ড ব্যবহার করি, বিভিন্ন রকমের কার্ড ইউজ করি। আমাদেরকে কি করতে হয় না, আমাদেরকে নগদ টাকা ক্যারি করতে হয় না, আমরা একটা কার্ড নিয়ে গেলে সকল রকমের কার্যক্রম, লেনদেন সম্পন্ন করতে পারি, বা নগদ টাকার প্রয়োজন হলে সেগুলিও উঠাইতে পারি। এটা ব্যাংকিং বিভাগ শেষ। এরপরে আমরা দেখব দ্বিতীয় বিভাগ যেটা আছে, অর্থাৎ খ বিভাগে বিমা। দশম অধ্যায়ে বিমা সম্পর্কে মৌলিক ধারণা। বিমা জিনিসটা কি সেটা আমরা জানি। কোনো সম্পদে এগেনিস্টে বিমা কোম্পানিগুলি, বিভিন্ন রকমের বিমা কোম্পানি বাংলাদেশে রয়েছে। আমাদের দেশে বিমা কোম্পানিগুলি সেরকমভাবে প্রতিষ্ঠিত হতে পারে না, কিন্তু আধুনিক বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকমের বিমা রয়েছে। স্বাস্থ্য বিমা রয়েছে, শিক্ষা বিমা রয়েছে, বিভিন্ন রকমের সম্পদের বিমা রয়েছে। সেগুলি উন্নত বিশ্বে খুবই কার্যকরী হিসেবে কাজ করে। দশম অধ্যায়ে অর্থাৎ দ্বিতীয় বিভাগের বিমা অংশে প্রথম অধ্যায় যেটা আছে সেটা, বা আমরা যদি সিরিয়ালি অধ্যায় বলি তাহলে বলা যায় দশম অধ্যায় বিমা সম্পর্কে মৌলিক ধারণা। বিমা জিনিসটা কি, বিমা কীভাবে কাজ করে, বিমা করতে হলে কীরকম টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ প্রতিষ্ঠানের সাথে যে ব্যক্তি বা যার জন্য বিমা করা হবে, যে সম্পদের জন্য বিমা করা হবে, কিভাবে বিমাটা কোন আইনে চলবে, কিভাবে হবে, সেগুলি সম্পর্কে মৌলিক ধারণা দশম অধ্যায়ে রয়েছে। সেগুলি আমরা পরে জানব। 11তম অধ্যায়ে রয়েছে জীবন বিমা, অর্থাৎ জীবনের জন্য যে বিমা করা হয়, মানুষের লাইফের জন্য যে বিমা করা হয়, সেটাকে আমরা বলছি জীবন বিমা। 12তম অধ্যায়ে রয়েছে নৌ বিমা। আমরা একটা কথা একটু জেনে নিই, সেটা হচ্ছে যে নৌ বিমা হচ্ছে বিশ্বের প্রথম বিমা। নৌ বিমার মাধ্যমে বিমা প্রতিষ্ঠা লাভ করে, সেটা আমরা বিস্তারিতভাবে জানবো পরে। অগ্নিবিমা, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে অগ্নিবিমা খুবই একটা সহজ বিষয়। অর্থাৎ এই দ্বিতীয় পত্র অধ্যায়টাই, দ্বিতীয় পত্র বইটা বা দ্বিতীয় পত্র যে সিলেবাসটা তোমাদের রয়েছে, এটা টোটালটাই হচ্ছে থিওরিটিক্যাল সিলেবাস। এখানে আসলে অঙ্ক নেই। তোমরা যদি একটু অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত থাকো, আমাদের সাথে সংযুক্ত থাকো, তাহলে খুব সহজেই ধরতে পারবে, এবং সেগুলি বাসায় একটু যদি খেয়াল করো, বইগুলি নাড়াচাড়া করো, তাহলে ভালো নাম্বার পাবা। কারণ আচ্ছা যাই হোক, এটা পরে বলি। নৌবিমার পরে আছে অগ্নিবিমা। অগ্নিবিমা হচ্ছে অগ্নিকাণ্ডে যে সম্পদ নষ্ট হয়ে যায় তার জন্য কি করা হয়, যে সমস্ত প্রতিষ্ঠান কি করে বিমা কোম্পানি বিমা করে, তারা এই যদি কোনো অগ্নিকাণ্ডে কোনো সম্পদ, কোনো বাড়িঘর, কোনো গাড়ি, কোনো টাকা পয়সা, অর্থাৎ যার এগেনিস্টে বিমা করা হয়, সেটা যদি অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে যায়, তাহলে সেই বিমা কোম্পানি সংশ্লিষ্ট সম্পদের উপর তারা ক্ষতিপূরণ দিয়ে থাকে। এরপরে আছে বিবিধ বিমা, সর্বশেষ অধ্যায় বিবিধ বিমা। অর্থাৎ আমরা বলছি জীবন বিমা, নৌ বিমা, অগ্নি বিমা, এই সমস্ত বিমার বাইরেও অনেক বিমা হইতে পারে। সেই বিমাগুলি কীরকম, অর্থাৎ এর বাইরে যদি কোনো বিমা হয়, সেগুলিকে আমরা বিবিধ ক্যাটাগরিতে, তোমাদের যে বই আছে সেই বইতে ফেলানো হয়েছে। যেমন আমি বললাম, স্বাস্থ্য বিমা হইতে পারে, শিক্ষা বিমা হইতে পারে, ধন সম্পদের অন্যান্য নির্দিষ্ট সম্পদের কোনো বিমা হইতে পারে, সেগুলি হইতে পারে। এই হচ্ছে মোটামুটি সিলেবাস। এখন দেখো মানবন্টনটা কীরকম তোমাদের। এই আরেকটু কথা বলে নেই, তোমাদের এই
ব্যাংকিং, ফিনান্স ব্যাংকিং এবং বীমা দ্বিতীয় পত্র। এখানে একটা অংশ হচ্ছে ব্যাংকিংয়ের, একটা অংশ হচ্ছে বীমা। এই দুইটা অংশ মিলিয়ে আমরা অবশ্যই টোটাল বইটা ভালো করে পড়তে হবে, যেহেতু এখানে অঙ্ক নেই, কমন করার বিষয় কোনো ব্যাপার না। তোমাদেরকে অবশ্যই পুরা সকল অধ্যায়, সকল চ্যাপ্টার ভালো করে পড়তে হবে, কারণ অবজেক্টিভ বা সৃজনশীল যেরকম অবজেক্টিভ সকল বই থেকে হয়ে থাকে, প্রশ্ন হয়তো কোনো অধ্যায় বাদ দিলে কমন পড়তে পারে, কিন্তু অবজেক্টিভের ক্ষেত্রে সকল অধ্যায় ভালোভাবে লাইন বাই লাইন ধরে ধরে পড়াশোনা করতে হবে, তাহলেই তোমরা ভালো রেজাল্ট করতে পারো। আমি মানবন্টন তোমরা যদি জানো, এরপরে একটু বলে দিচ্ছি। ক বিভাগ থেকে 60টি প্রশ্ন হয়, অর্থাৎ বীমা অংশ, ব্যাংকিং অংশ থেকে 60টি প্রশ্ন হয়, তার মধ্যে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5×10 = 50 নম্বর। আর দ্বিতীয় অংশ যেটা আছে বীমা থেকে 4টি প্রশ্ন হয়, সেখান থেকে 2টি প্রশ্নের অবশ্যই উত্তর দিতে হবে, সেখানে হলো 20 নম্বর, অর্থাৎ টোটাল হচ্ছে 70 নম্বর সৃজনশীল আর 30 নম্বর বহু নির্বাচনী। এই 30 নম্বর বীমা এবং ব্যাংকিং বা বীমা উভয় অংশ থেকে মোট 30টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1। তোমাদের 30টা প্রশ্নেরই উত্তর দিতে হবে। এই হচ্ছে মোটামুটি বইয়ের ধারণা। এখন আমরা যদি প্রথম অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করি। প্রথম অধ্যায়ে বলা আছে, প্রথম অধ্যায়টা কি? প্রথম অধ্যায় হচ্ছে ব্যাংকিংয়ের প্রথম অধ্যায়, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। তাহলে তোমরা নিশ্চয়ই ক্লাসের মধ্যে আছো, অনলাইন ক্লাস তোমরা নিশ্চয়ই ভিজিট করবে, দেখবে। আর যদি ক্লাস বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, তাহলে তোমরা ইনবক্সে আমাকে লিখতে পারো, জানাতে পারো, মেইল করতে পারো, সেখানে আমরা চেষ্টা করব তোমাদের উত্তরগুলি দেওয়ার জন্য। কারণ প্রথমে আসো ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। তাহলে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণার আগে আমরা একটু দেখে নেব আজকে শুধুমাত্র ব্যাংক বলতে কি বুঝি। ব্যাংক বলতে আমরা কি বুঝি? ব্যাংক হলো, আমরা সাধারণভাবে কি দেখি, ব্যাংকের মধ্যে মানুষ কি করে? ব্যাংকে টাকা জমা রাখে। যাদের টাকা আছে, যাদের সম্পদ আছে, যাদের মানে জীবন চলার পরে, অর্থাৎ জীবনযাপনের পরে যদি অতিরিক্ত টাকা থাকে, তাহলে তারা কি করে? ব্যাংকে টাকা জমা রাখে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে। যে ব্যাংকিং হিসাব আমরা বললাম, একটা অধ্যায় হিসাব আছে, আমরা সঞ্চয় হিসাব খুলতে পারি, চলতি হিসাব খুলতে পারি, স্থায়ী হিসাব খুলতে পারি, বিভিন্ন নামে আমরা কি করি? অ্যাকাউন্ট ওপেন করি ব্যাংকে। সেই অ্যাকাউন্ট ওপেনের মাধ্যমে আমার নামে একটা অ্যাকাউন্ট খোলা হয়, সেখানে আমরা কি করি? টাকা জমা রাখি। অর্থাৎ তাহলে ব্যাংকটা কি? ব্যাংকে হলো 1 নম্বর কাজ হচ্ছে টাকা জমা রাখা। আবার আমরা আরেকটা জানি কি, ব্যাংক কি করে? ঋণ দিয়ে থাকে। সাধারণত বড় মোটা দাগে যে দুইটা কাজ করে, একটা হচ্ছে টাকা জমা রাখে, আরেকটা হচ্ছে টাকা মানুষের মধ্যে ঋণ দিয়ে থাকে। তাহলে একটা হলো জমা রাখা আর একটা হলো ঋণ প্রদান করা, এই দুইটা কাজ করে থাকে সাধারণত। এছাড়াও আমরা যদি খেয়াল করি, দেখব যে ব্যাংক নানা রকমের সার্ভিস বা সেবা দিয়ে থাকে। সেটা হলো সার্ভিস চার্জের বিনিময়ে। সার্ভিস চার্জ যদি আমরা তাদেরকে টাকা দেই বা কিছু সার্ভিসের বিনিময়ে যদি তারা কিছু নিয়ে থাকে, অর্থাৎ সার্ভিস চার্জ বলে এটাকে, সার্ভিস চার্জের মাধ্যমে তারা নানা রকমের সুবিধা এবং সেবা প্রদান করে থাকে। বিদ্যুৎ বিল দিয়ে থাকে, গ্যাস বিল দিয়ে থাকে, অন্যান্য স্কুলের টাকা পরিশোধ করে থাকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন রকমের প্রতিষ্ঠানের সার্ভিস বা সেবা তারা দিয়ে থাকে। এগুলি আমরা পরে বিস্তারিত করব। আপাতত আমরা তাহলে বুঝতে পারছি যে ব্যাংক হলো টাকা জমা রাখে, মানুষকে টাকা ঋণ দেয় এবং বিভিন্ন রকমের সেবা প্রদান করে। 3টা কাজ করে থাকে। তাহলে ব্যাংকের নিজের কোনো টাকা নাই, আবার ব্যাংক অন্যের টাকা কি করে? অন্য মানুষকে দেয়। একটা পক্ষ থেকে টাকা নেয় এবং তারা কি মাঝখানে থাকে। এক পক্ষ টাকা নেয় আর এক পক্ষের কাছে টাকা দেয়, অর্থাৎ ঋণ হিসেবে দেয়, আমানত হিসেবে গ্রহণ করে, ঋণ হিসেবে প্রদান করে। তারা মাঝখানে থেকে, তার মানে কি? তারা মধ্যস্থতাকারী একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। তাহলে আমরা যদি এক কথায় বলতে চাই, তাহলে বলতে পারি যে ব্যাংক হলো এমন একটা প্রতিষ্ঠান, ব্যাংক হলো, তোমরা লিখতে পারো ইচ্ছা করলে সংজ্ঞাটা, ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। এই কথাটা অবশ্যই লিখতে হবে, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। এখানে কিন্তু অর্থ নিয়ে কাজ করে না, এর বাইরে কোনো কাজ
করে না, অর্থের বিনিময়ে সকল কাজ করে থাকে। অর্থাৎ ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ জমা রাখে এবং ঋণ দেয় ও বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে থাকে। তাহলে কি বললাম? টাকা জমা রাখে, ঋণ প্রদান করে এবং বিভিন্ন রকমের সেবা সুবিধা প্রদান করে থাকে আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে। ব্যাংকে আবার বলতে পারি আমরা আধুনিক অর্থনীতির জীবনের শক্তি বলা হয়। ব্যাংকে কি বলা হয়? আধুনিক অর্থনীতির জীবনের শক্তি বলা হয়। ব্যাংক ইজ দ্য লাইফ অফ ব্লাড অফ ব্যাংক ইজ দ্য লাইফ বার্ড অফ মডার্ন ইকোনমি। অর্থাৎ আধুনিক ব্যাংকে কি বলা হয়? জীবনী শক্তি। কার জীবনী শক্তি? অর্থনীতির জীবনী শক্তি। লাইফ ব্লাড অফ মডার্ন ইকোনমি। অর্থাৎ ব্যাংকে কি বলা হয়? অর্থনৈতিক জীবনী শক্তি। আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ব্যাংক সম্পর্কে যা বললাম। এরপরে আসো ব্যাংক শব্দের অর্থটা কি, ব্যাংক বলতে আমরা কি বুঝি এবং এর উৎপত্তিটাই কোথা থেকে আসছে। ব্যাংক শব্দের আবেদনিক অর্থ হচ্ছে আইল, ক্ষেতের আইল, নদী বা জলাশয়ের তীর, কুল, কিনারা, লম্বা বেঞ্চ, দান ভাণ্ডার ইত্যাদি। অর্থাৎ আশ্রয়স্থল। আমরা সাধারণত ব্যাংকে কি করি? আমরা ট্রাস্ট করি বা বিশ্বাস করি। ব্যাংকে বিশ্বাস করে আমরা কি করি? ব্যাংকে টাকা জমা রাখি। যে নদীর যেমন কিনারা থাকে, তীর থাকে, এই কিনারাতে তীরে কি করে মানুষ বসতি করে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বড় বড় শহর বন্দর নদীর তীরে কি করে? আশ্রয় গ্রহণ করে। তারা ভরসা পায় যে নদীর তীরে এখানে পানি নদীর তীর থেকে উপর দিয়ে চলে এসে আমাদেরকে ক্ষতি করতে পারবে না, সেই জন্য নদীর তীরে মানুষ বসবাস করতে থাকে। ঠিক একইভাবে মানুষ আস্থার জায়গা হিসাবে, বিশ্বাসের জায়গা থেকে ব্যাংকে তারা আস্থায় রাখে, বিশ্বাসে রাখে যে এখানে যদি আমি টাকা রাখি তাহলে আমার টাকা নষ্ট হবে না, সেই হিসাবে তারা ব্যাংকে টাকা জমা রাখে। এখন দেখো ব্যাংক শব্দটার উৎপত্তিটা কিভাবে আসলো। ব্যাংক একটা প্রথম আসছে ব্যাংকি, BANKE, ব্যাংকি মানে একটা জার্মান শব্দ। এই ব্যাংকি থেকে আসছে ব্যাংকু, ইতালীয় শব্দ ব্যাংকু, BANKO, ব্যাংকু ইতালীয় শব্দ। সর্বশেষ আমরা যে ব্যাংক শব্দটা ব্যবহার করি সেটা একটা ইংরেজি শব্দ। ব্যাংক একটা ইংরেজি শব্দ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ক্লাসগুলি তোমরা ভালোভাবে আশা করি খেয়াল করবে। আমি পরবর্তীতে এই বইটা অর্থাৎ তোমাদের এই ব্যাংকিং এবং বীমা অংশটুকু ভালোভাবে প্রথম অধ্যায় থেকে আজকে দুইটা বিষয় একটু জানলাম। একটা হচ্ছে ব্যাংক এবং ব্যাংক শব্দের উৎপত্তি এবং ব্যাংক শব্দের অর্থটা কী, সেগুলি আমরা জানলাম। পরবর্তী ক্লাসে আমরা চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ অধ্যায় ভিত্তিক আলোচনা করব। আজকে প্রথম অধ্যায় একটু শুরু করলাম। আশা করি তোমরা ভালো থাকবে এবং সকল অনলাইন ক্লাসে যোগদান করবে। সকলকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।